বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের আরেকটি ক্লাসে। সো সবাই আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে। আমরা আজকে যেই প্যাসেজটা পড়বো সেটা তোমরা দেখতে পাচ্ছ। কোন প্যাসেজটা? গ্রেট স্পেসেস। ওকে, সো খুবই তোমরা যারা 26 এবং 27 ব্যাচে রয়েছে তোমাদের ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, আই এম দ্য ফার্স্ট অ্যাকিউজড, তোমরা দেখতে পাচ্ছ। এখানে সবাই একটু খেয়াল করে দেখবা। এই প্যাসেজটা মনে হয় তোমরা এখনো চোখেই দেখোনি, আজকে হুট করেই সামনে পড়ছে এরকম একটা প্যাসেজ, তাই না? ওকে, সো আমরা এই প্যাসেজটা খুব ভালো করে পড়ার চেষ্টা করব। নেলসন ম্যান্ডেলা, তো আগের বইতে মানে যারা তোমাদের আগে পরীক্ষা দিয়েছে, নেলসন ম্যান্ডেলার প্যাসেজটা একটু ভিন্ন রকম ছিল, বাট আই এম দ্য ফার্স্ট অ্যাকিউজড, আমি ছিলাম প্রথম অভিযুক্ত আসামি বা অভিযুক্ত। সো এখানে আমরা এই প্যাসেজটা পড়বো এবং এই প্যাসেজটা মডেল কোয়েশ্চেন আকারেই আমরা পড়বো। আমরা একটু সবাই মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করব। আমার বিশ্বাস তোমরা সবাই দেখতে পাচ্ছ, ঠিক আছে কি, নাকি হচ্ছে আরো একটু বড় করব? সবাই বলো ঠিক আছে কি নাকি আর একটু বড় করব? যদি ঠিক থাকে আমরা একটু মনোযোগ দিব এই প্যাসেজটাতে। যদি বলো তাহলে আমি বড় করে দিচ্ছি। আচ্ছা, আমি একটু বড় করে দিলাম। ওকে, আচ্ছা, সো এই প্যাসেজটা ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, আমরা একটু খেয়াল করে দেখব। সাউথ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার এই প্যাসেজটা। আসো, নেলসন ম্যান্ডেলার এই প্যাসেজটা তোমাদের নতুন বইতে কত পেজ কত মিনিট আমার মনে নাই, মানে কত পেজ, এটা হচ্ছে স্পেসেস যেটা আছে সেটাতে মেবি ইউনিট 4, আমি একটু কনফার্ম হয়ে নিই। এইটা মেবি তোমাদের নতুন বইতে, আমি একটু দেখি। হ্যাঁ, মানে হিস্ট্রি বা জুলাই আপরাইজিং তোমাদের অনেকের কাছে আছে, হিস্টোরি মেবি 4 নাম্বার অধ্যায়, আমি 4 নাম্বার ইউনিট, 71 পেজ মনে হয়। যাই হোক, আচ্ছা, সো আসো আমরা একটু খেয়াল করে দেখি। আই এম দ্য ফার্স্ট অ্যাকিউজড। সো আই এম দ্য ফার্স্ট অ্যাকিউজড, এখানে কোনো একজন ব্যক্তি কথা বলেছেন এবং তিনি হলেন প্রথম পুরুষ হিসেবে, ফার্স্ট পার্সন হিসেবে বলেছেন আমি হই প্রথম অভিযুক্ত। অ্যাকিউজড হচ্ছে অভিযুক্ত আসামি বা অভিযুক্ত, ঠিক আছে? আই এম দ্য ফার্স্ট অ্যাকিউজড, অ্যাকিউজড হচ্ছে অভিযুক্ত, এটাকে আমরা নাউন হিসেবে ধরি, এটা হচ্ছে অভিযুক্ত আসামি বুঝায়। তাহলে হচ্ছে আমরা কি বললাম, যে বলা আছে আই এম দ্য ফার্স্ট অ্যাকিউজড, আমি হলাম প্রথম আসামি। আই হোল্ড মানে হচ্ছে ধারণ করা, আমরা বলি আই হোল্ড, তার হোল্ড দেখছো, ঠিক আছে? হোল্ড মানে হচ্ছে ধারণ করা বা অর্জন করা, যে আই হোল্ড, আমি ধারণ করি আ ব্যাচেলার্স ডিগ্রি। খেয়াল করে দেখো, এই যে ব্যাচেলার্স অ্যাপোস্ট্রফি, এটাকে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ ধরতে পারি, স্নাতক যেটাকে বলা হয়, হ্যাঁ স্নাতক, ব্যাচেলর হচ্ছে স্নাতক। তার মানে হচ্ছে এই ব্যাচেলার্স, এইটাকে আমরা মাস্টার্স ব্যাচেলার্স এটাকে বলি। যেমন মাস্টার্স মানে হচ্ছে স্নাতকোত্তর, আর ব্যাচেলার্স হচ্ছে স্নাতক। তো এইখানে দেখো আর্টিকেল, অ্যাডজেক্টিভ, এটা নাউন। তার মানে এইখানে ডিগ্রি মানে আমরা সবাই জানি, ডিগ্রি মানে পদবি বা ডিগ্রির ইংলিশটাই আমরা বলি ডিগ্রি। তো এইখানে বলা হয়েছে যে আই হোল্ড, আমি অর্জন করি বা আমি ধারণ করি ব্যাচেলার্স ডিগ্রি, একটা স্নাতক ডিগ্রি, কোথায়? ইন আর্টস, কলা অনুষদে, ঠিক আছে? আমি কলা বিভাগে বা মানবিক বা কলা অনুষদ যেটা বলো, যে আমি কলা শাখা বা হচ্ছে মানবিক শাখায় ব্যাচেলার কি করি? অর্জন করি। অ্যান্ড প্র্যাকটিসড, এটা হচ্ছে ভার্ব, প্র্যাকটিসড ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে ভার্ব। প্র্যাকটিস হচ্ছে কি? অনুশীলন করা বা অনুশীলন করেছিলাম, চর্চা করেছিলাম, ঠিক আছে? অ্যান্ড প্র্যাকটিস, চর্চা করেছিলাম। অ্যাজ, এটা হচ্ছে প্রিপোজিশন, অ্যাজ মানে হচ্ছে হিসেবে, এটা হচ্ছে প্রিপোজিশন, এর অর্থ হচ্ছে কি? হিসেবে। তাহলে আই এম দ্য ফার্স্ট অ্যাকিউজড,
এখানে দেখো আমি হই, আই এম, আমি হই, দ্য আর্টিকেল, ফার্স্ট অ্যাডজেক্টিভ, অ্যাকিউজড হচ্ছে নাউন, তাহলে আমি হই প্রথম অভিযুক্ত, আসামি। আই হোল্ড ব্যাচেলার্স ডিগ্রি, আমি অর্জন করেছি স্নাতক ডিগ্রি, অ্যান্ড প্র্যাকটিস ইন আর্টস, কলা শাখায় বা কলাতে। এরপর বলেছে অ্যান্ড প্র্যাকটিস, আমি চর্চা করেছিলাম, প্র্যাকটিস হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আমি চর্চা করেছিলাম বা অনুসরণ করছিলাম অ্যাজ হিসেবে অ্যান অ্যাটর্নি। সো অ্যাটর্নি যেহেতু এখানে ভাওয়েল আছে এই জন্য আর্টিকেলের ব্যবহার আমরা অ্যান করেছি, তো তোমাদের গ্রামারেও এটা কাজে লাগবে। অ্যান অ্যাটর্নি কেন হয়েছে, তাহলে অ্যাজ অ্যান অ্যাটর্নি, একজন আইনজীবী হিসেবে, খেয়াল করে দেখো একজন আইনজীবী হিসেবে, তাহলে প্রথম লাইনটা বলেছে আই এম দ্য ফার্স্ট অ্যাকিউজ, আমি হলাম প্রথম অভিযুক্ত আসামি বা অভিযুক্ত। আই হোল্ড ব্যাচেলার্স ডিগ্রি, আমি অর্জন করেছি সম্মান স্নাতক ডিগ্রি ইন আর্টস, কলা শাখায়। অ্যান্ড কি বলেছে, প্র্যাকটিস, চর্চা করেছিলাম, কি ভাইয়া কি চর্চা করেছিল, অ্যাজ অ্যান অ্যাটর্নি, একজন আইনজীবী হিসেবে, ইন জোহানেসবার্গ, যে জোহানেসবার্গে আমি আইনজীবী হিসেবে বা অ্যাটর্নি হিসেবে আমি কি করেছিলাম, আমি হচ্ছে চর্চা করেছিলাম, কি চর্চা করেছিলাম, আইন চর্চা করেছিলাম, তাই না। এবার দেখো ফর, জন্যে, এ নাম্বার অফ ইয়ার্স, কয়েক বছরের জন্যে, এই ফর এ নাম্বার অফ ইয়ার্স এর অর্থ হচ্ছে কয়েক বছরের জন্য। মনে রাখবা এই যে ফর, এটা দ্বারা সময়ের একটা সময়কালকে বোঝায়, যেমন ফর আ নাম্বার অফ ইয়ার্স, তার মানে কয়েক বছরের জন্য, কয়েকটি বছরের জন্য আমি কি করেছিলাম, অ্যাটর্নি হিসেবে চর্চা করেছিলাম, ইন পার্টনারশিপ উইথ অলিভার ট্যাম্বো। ঠিক আছে, ইন পার্টনারশিপ উইথ মানে হচ্ছে এখানে যৌথভাবে বোঝাচ্ছে, অংশীদারিত্ব বা যৌথভাবে বা অংশীদারিত্বে। ঠিক আছে, পার্টনারশিপ উইথ মানে হচ্ছে অংশীদারিত্বে, মানে একসাথে কাজ করা বা যৌথভাবে কাজ করা। ঠিক আছে, অংশীদারিত্বে, পার্টনারশিপ উইথ কার সাথে, অলিভার ট্যাম্বোর সাথে। সো প্রথম লাইনটা আমরা দেখেছি প্রথম অভিযুক্ত আমি, এবং এখানে বলেছে আই হোল্ড, আমি খেয়াল করে দেখো আই হোল্ড, আমি অর্জন করেছি, আমি অর্জন করেছি কি, ব্যাচেলার্স ডিগ্রি আর্টস থেকে বা কলা বিভাগ থেকে। এরপর বলেছে প্র্যাকটিস, অনুশীলন করেছিলাম অ্যাজ অ্যান অ্যাটর্নি, একজন অ্যাটর্নি হিসেবে, ইন জোহানেসবার্গে, কতদিন ধরে, ফর এ নাম্বার অফ ইয়ার্স, অনেক বছর ধরে, কার সাথে, ইন পার্টনারশিপ উইথ কি ভাইয়া, অলিভার ট্যাম্বোর সাথে পার্টনারশিপে। এইবার খেয়াল করে দেখো যে আই অ্যাম কনভিক্টেড প্রিজনার, দেখো আই অ্যাম, এখন শুরু বলছে যে আই অ্যাম এ কনভিক্টেড অর্থ কি ভাই, এই কনভিক্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। কনভিক্টেড মানে দণ্ডিত, আমরা বলি না দণ্ডপ্রাপ্ত, দণ্ডিত বা হচ্ছে দণ্ডপ্রাপ্ত। প্রিজনার, খেয়াল করে দেখো প্রিজনার মানে কি, কয়েদি, বন্দি বা কয়েদি, যারা জেলখানা থাকে, তাই তো। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে যে আই অ্যাম আ কনভিক্টেড প্রিজনার, আমি হলাম একজন দণ্ডিত বা দণ্ডপ্রাপ্ত আসামি, সার্ভিং 5 ইয়ার্স, খেয়াল করে দেখো সার্ভিং 5 ইয়ার্স, 5 বছর সেবা করে, 5 বছর, সার্ভিং মানে সেবা করা, ঠিক আছে, বা ভোগ করা, 5 বছর। এখানে কিন্তু সেবা করা বুঝায় না, এটা বুঝিয়েছে সার্ভিং, এখানে সার্ভিং 5 ইয়ার্স, যেহেতু প্রিজনার কয়েদি, এটাকে ভোগ করা বুঝায়, যে কয়েদি হিসেবে 5 বছর ভোগ করেছি। ফর লিভিং দ্য কান্ট্রি, দেখো লিভিং মানে ত্যাগ করা, ত্যাগ করে, দ্য কান্ট্রি, দেশ ত্যাগ করে, উইদাউট এ পারমিট, দেখো পারমিট মানে হচ্ছে অনুমতিপত্র, তাই না। পারমিট, আমরা বলি না ওয়ার্ক পারমিট পাইছো, এই ভাইয়া তুমি কি ওয়ার্ক পারমিট পেয়েছো, তুমি কি কাজের অনুমতিপত্র পেয়েছো, তার মানে পারমিট অর্থ হচ্ছে, খেয়াল করে দেখো উইদাউট এ পারমিট হচ্ছে অনুমতিপ্রাপ্ত। দেখবা যাদের বাবা ভাই বোন আত্মীয় স্বজন, ঠিক আছে, যাদের বিদেশ থাকে, বলে এই তুমি কি ওয়ার্ক পারমিট পাইছো, কাজের অনুমতি পাইছো। আচ্ছা, এটা 27-এ মেবি নাই, 26-এ মেবি আছে, তাই না। 27-এ বইতে, নতুন বইতে, আমি ওই বইটা এখনো পাই নাই, আমি কারোর জন্য বলছিলাম একটু ছবি তুলে দাও, তোমাদের গ্রুপে বলছিলাম 27 গ্রুপ বইটা আমার কাছে নাই, ঠিক আছে। তালাশ বইতে এগুলো সব অক্ষর বাই অক্ষর, যে আই মানে হচ্ছে প্রোনাউন, এগুলো খুব সুন্দরভাবে দেওয়া। আগামী সপ্তাহে ইনশাল্লাহ পেয়ে যাবো, আমি প্রি অর্ডার নিব আমরা হয়তো শুক্রবার থেকে, ঠিক আছে। আচ্ছা, সো যেটা বললাম খেয়াল করে দেখো, আচ্ছা, সো এখানে খেয়াল করে দেখো যে ফর লিভিং দ্য কান্ট্রি উইদাউট এ পারমিট, যে দেশ ত্যাগ করে একটা অনুমতি ছাড়া, অ্যান্ড ফর ইনসাইটিং পিপল, ইনসাইটিং মানে উস্কানি দেওয়া, জাগিয়ে তোলা, ঠিক আছে, উস্কানি দেওয়া,
ইনসাইট, ইনসাইট হতে উস্কানি দেওয়া। আমরা বলি না এই তুমি তো ইনসাইট করো কেন, দেখবা তোমাকে অনেক উস্কায় দেয়, এই তুই কিছু করবে, এটা হাত থাকতে মুখে কি, এরকম দেখবা না? তুমি দেখবা বিভিন্ন ঘটনার মধ্যে কোনো গ্যাঞ্জামের মধ্যে কিছু কিছু ইনসাইটিং পিপল থাকে। ইনসাইটিং পিপল মানে কি? উস্কানি দাতা থাকে, মদত দাতা থাকে। কি করে জানো? বলে এই বেটা, ধরো দুইজন খুব তর্কাতর্কি করতেছে, আইসা বলে কি রে বেটা খুব তো ভাবলস, হাত থাকতে মুখে কি, মার বেটা। উস্কানি দাতা এরকম আছে, এরকম উস্কানি দাতা আছে। দ্যাট মিনস এদেরকে বলা হয়, হ্যাঁ, এই উস্কানি দাতাদেরকে বলা ইনসাইটিং পিপল, উস্কানি দেওয়ার মানুষ। ঠিক আছে? টু গো অন স্ট্রাইক, স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট, অ্যাট দ্য এন্ড অফ মে 1961। তাহলে মানে খেয়াল করে দেখো, টু গো অন স্ট্রাইক, স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট, অ্যাট দ্য এন্ড শেষে অফ মে 1961। তার মানে খেয়াল করে দেখো এখানে কি বলেছে। এখানে আমি একজন দণ্ডিত বা দণ্ডপ্রাপ্ত কয়েদি বা বন্দী যে 5 বছর সাজা ভোগ করেছি দেশ ত্যাগের অনুমতি না নেওয়া এবং 1961 সালের মে মাসে যে ধর্মঘট হয়েছে, এই ধর্মঘটে মানুষকে জাগিয়ে তোলা, মানুষকে উস্কানি দেওয়ার জন্য আমাকে 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। ঠিক আছে ভাই, তালাশ বই কি অ্যাডমিশনে কাজে লাগবে? হ্যাঁ, তালাশ বই তোমাদের এইচএসসি অ্যাডমিশন ফকা দুইটাই হবে। আচ্ছা আচ্ছা, যারা 27-এর আছো জুলাই আপরেজিং এটা পরে পড়ো, যেহেতু 27-এর পরীক্ষা পরে, সো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই, বাট 26-এর লাগবে। আচ্ছা এইবার আসো কি বলেছে, পরেরটা বলেছে এখানে তাকে যে, এটা আমি আবার একটু লাইনটা বুঝাচ্ছি, তাকে যে সাজাপ্রাপ্ত করা হয়েছে, তাকে যে দণ্ড দেওয়া হয়েছে, তাকে যে কয়েদি হিসেবে 5 বছর খাটতে হয়েছে, এর কারণ হচ্ছে দুইটা। নাম্বার 1 ওয়ার্ক মানে দেশ ত্যাগের পারমিট না নেওয়া, এই যে দেশ থেকে পারমিট না নেওয়া, অ্যান্ড আরেকটা হচ্ছে ফর ইনসাইটিং পিপল, মানুষকে জাগিয়ে তোলা বা উস্কানি দেওয়া, টু গো অন স্ট্রাইক, ধর্মঘট ডাক দেওয়ার জন্য অ্যাট দ্য এন্ড অফ মে 1961। দুইটা কারণে তাকে 5 বছর সাজা ভোগ করতে হয়েছে। নাম্বার 1 সেটা হলো, হ্যাঁ এইটা বুঝছো তো, এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাই। কনভিক্টেড মানে কি? হ্যাঁ দণ্ডপ্রাপ্ত রে। হ্যাঁ তাহলে দেখো, টু গো অন স্ট্রাইক, স্ট্রাইক ধর্মঘট, এটা হচ্ছে নাউন, কারণ আর্টিকেল এই প্রিপোজিশনের পরে নাউন বসে। তাহলে এই লাইনের মধ্যে আমাদের মোটামুটি কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে ওকে, সো এইখানে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, আমরা যদি দেখি, আচ্ছা এখানে যদি আমরা খেয়াল করি যে কি বলেছে, আমার নেতা আজকের এই দিনে তোমাকে খুব মনে পড়ে, প্রাণপ্রিয় নেতা, তুমি সাজা খেটেছো 5 বছর, একজন কয়েদি হিসেবে তুমি সাজাপ্রাপ্ত হয়েছিলে, আমরা ভুলি নাই প্রিয় নেতা। তুমি যেই দুইটি কারণে সাজাপ্রাপ্ত হয়েছিলে, নাম্বার 1 সেটা হলো তুমি এই দেশ ত্যাগের যেই পারমিট, সেই পারমিট না নিয়ে যাওয়ার কারণে তোমাকে ইচ্ছাকৃতভাবে তোমাকে সাজাপ্রাপ্ত হিসেবে ঘোষণা করা হয়েছিল। এবং নেতা, আজকে এই মহান নেতাকে স্মরণ করে বলতে চাই, মহান নেতা, তুমি যে ধর্মঘট ডেকেছিলে 1961 সালের মে মাসের শেষের দিকে, এই দুটি কারণে তোমাকে সাজাপ্রাপ্ত হিসেবে, কনভিক্টেড হিসেবে কি করেছে, হ্যাঁ ঘোষণা করা হয়েছিল। ওকে, পারমিট অর্থ কি? অনুমতিপত্র। আরে ভাই কয়বার লিখতাম, লেখা আছে দেখ। এবার দেখো কি বলেছে, এট দ্য আউটসেট। দেখো এট দ্য আউটসেট, এট দ্য আউটসেট মানে কি খেয়াল করে দেখো, এট দ্য আউটসেট শুরুতেই, হ্যাঁ শুরুতে, এট দ্য আউটসেট, আউটসেট মানে হচ্ছে শুরুতেই, খেয়াল করে দেখো, এট দ্য আউটসেট শুরুতেই, এট দ্য আউটসেট এটা তোমরা বলবা, যেমন আমরা অনেক সময় বক্তব্য বলি এট দ্য আউটসেট আই অ্যাম ইন্ট্রোডিউসিং, এভাবে কিন্তু বলে আমরা এট দ্য আউটসেট। ঠিক আছে, আউটসেট মানে হচ্ছে কি শুরুতেই। আই ওয়ান্ট টু সে, আমি বলছি, আমি বলতে চাই, শুরুতেই আমি বলতে চাই, আই ওয়ান্ট টু সে, আমি বলতে চাই, আই ওয়ান্ট আমি চাই, টু সে বলতে, আমি বলতে চাই, দ্যাট আমি বলতে চাই যে, দ্য সাজেশন, সাজেশন মানে হচ্ছে পরামর্শ, এই পরামর্শ এটা হচ্ছে নাউন, মেড বাই, এই মেড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই আমরা জানি দ্বারা দিয়ে কর্তৃক, বাই বুঝায়। ঠিক আছে, বলেছে সাজেশন প্রস্তাব বা পরামর্শ, অভিযোগ যেটা বলে মেড বাই দ্য স্টেট, যে রাষ্ট্র বা রাষ্ট্রের যেই পরামর্শ, রাষ্ট্রের যেই যেটাকে অভিযোগ বলি, বাই দ্য স্টেট ইন ইটস ওপেনিং দ্যাট
খেয়াল করে দেখো ইন ইটস ওপেনিং, ওপেনিং মানে কি শুরুতেই, ঠিক আছে, এটা ওপেনিং বলতে প্রারম্ভিক বক্তব্য পড়াইছে, ইন ইটস ওপেনিং তার প্রারম্ভিক বক্তব্যে দ্যাট যে দ্য স্ট্রাগল ইন সাউথ আফ্রিকা, যে সাউথ আফ্রিকার বা দক্ষিণ আফ্রিকার যে সংগ্রাম ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব, প্রভাব অফ ফরেনার্স, ফরেনার্স মানে বিদেশিদের, এটা কাদের প্রভাব ছিল? বিদেশিদের, অর কমিউনিস্ট, খেয়াল করে দেখো কমিউনিস্ট, কমিউনিস্ট, কমিউনিস্টদের। আচ্ছা এখানে যে জিনিসটা বুঝিয়েছে বিদেশি এবং কমিউনিস্ট এই দুইটাদেরকে বলেছে ইজ হোললি ইনকারেক্ট, যা ছিল কি টোটালি ভুল। এই লাইনটা একটু ভাব গাম্ভীর্যপূর্ণ, একটু বুঝতে হবে। বলেছে শুরুতেই আমি বলতে চাই যে সরকারের যেই সাজেশন, সরকারের যে অভিযোগ দক্ষিণ আফ্রিকার সংগ্রাম বিদেশি বা কমিউনিস্টদের প্রভাবে পরিচালিত, এটা পুরোপুরি ভুল। তার মানে এটা বুঝাইছে যে শুরুতে আমি বলতে চাই, কি বলতে চাই? আমি বলতে চাই যে মেড বাই দ্য স্টেট, স্টেট মানে হচ্ছে সরকার, এই রাষ্ট্রের, এই সরকারের যেই পরামর্শ, যেই প্রস্তাব, ইটস ওপেনিং প্রারম্ভিকে বা শুরুর দিকে যে প্রস্তাব বা অভিযোগ বা পরামর্শ ছিল, দ্যাট দ্য স্ট্রাগল ইন সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার যে সংগ্রাম, দক্ষিণ আফ্রিকার যে সংগ্রাম ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ফরেনার্স, এটা কার প্রভাবে? এটা বিদেশিদের প্রভাবে, এটা কমিউনিস্টদের প্রভাবে, ইজ হোললি ইনকারেক্ট, এটা টোটালি ভুল ছিল, এটা পুরোপুরিভাবে কি ভুল, পুরোপুরিভাবে কি ভুল। এইবার বলেছে কি আই হ্যাভ ডান হোয়াট এভার আই ডিড, খেয়াল করে দেখো কি সুন্দর কথা বলেছে, আই হ্যাভ ডান। কিরে কি কইতেছস তোরা? ভাই তালাশ বই কি এসএসসি 26 27 দুইটাই, এসএসসি 26 এবং 27 দুইটাই? কি কমেন্ট করতেছস? আচ্ছা খেয়াল করে দেখো ভাইয়া কি বললাম, যে এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে যে শুরুতেই যে রাষ্ট্রের যে প্রারম্ভিক বক্তব্যে দাবি করেছিল বা রাষ্ট্রের যে শুরুতেই, এই যে এখানে ওপেনিং মানে প্রারম্ভিক বা শুরুতেই যে দাবি করেছিল বা যে অভিযোগ করেছিল, রাষ্ট্র যে অভিযোগ করেছিল দক্ষিণ আফ্রিকার সংগ্রাম বিদেশি বা কমিউনিস্টদের প্রভাব চলছে, তা সম্পূর্ণ ভুল। বলছে আই হ্যাভ ডান, আমি যা করেছি, আই ডিড, আমি যা করেছি, দেখো আই হ্যাভ ডান, আমি যা করেছি, হোয়াট এভার আই ডিড, আমি যা করেছিলাম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? কোনো কাজটা কাজ করেছে, খেয়েছে, চেয়েছে, যেয়েছে, করেছি, যেয়েছি, ছেয়েছি, ওকে। তাহলে আই হ্যাভ ডান, আমি করেছি, হোয়াট এভার যেটা, আই ডিড, আমি যেটা করেছিলাম, মানে আমি যেটা, খেয়াল করে দেখো এখানে এই লাইনটা কিন্তু বলেছে আমি যা করেছি বা যা করেছিলাম, আমি যা করেছি বা যা করেছিলাম, বোথ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি হিসেবে, অ্যান্ড অ্যাজ এ লিডার অফ মাই পিপল, আমার দেশের বা আমার মানুষের নেতা হিসেবে। তার মানে আমি ব্যক্তি হিসেবে যেটা করেছিলাম, আমি আমার দেশের নেতা হিসেবে যেটা করেছিলাম, বিকজ অফ মাই এক্সপেরিয়েন্স, আমার অভিজ্ঞতা থেকে, আমার অভিজ্ঞতার কারণে ইন সাউথ আফ্রিকা, এই যে সাউথ আফ্রিকায়, খেয়াল করে দেখো এইখানে নেলসন ম্যান্ডেলা কি কথাটা বলেছেন? নেলসন ম্যান্ডেলা বলেছেন যে আমি যা করেছি বা করেছিলাম একজন ব্যক্তি হিসেবে, বোথ এজ অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি হিসেবে এবং একজন লিডার হিসেবে। কার লিডার? আমার দেশের মানুষের বা আমার প্রিয় মাটি মানুষের লিডার হিসেবে আমি যা করেছিলাম, বিকজ অফ মাই এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতার কারণে, আমার অভিজ্ঞতার কারণে, বিকজ অফ ইন সাউথ আফ্রিকা, মানে দক্ষিণ আফ্রিকার যে অভিজ্ঞতা বা দক্ষিণ আফ্রিকা থেকে আমি যে অভিজ্ঞতা পেয়েছি সেই কারণে আমি বলেছিলাম, অ্যান্ড মাই ওন প্রাউডলি ফেল্ট আফ্রিকান ব্যাকগ্রাউন্ড, এম বলেছে আমার, দেখো ওন, ওন মানে আমার, ওন মানে আমার নিজের, প্রাউডলি মানে গর্বের, আফ্রিকান ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে পটভূমি, ব্যাকগ্রাউন্ড অর্থ কি? পটভূমি। তাইলে খেয়াল করে দেখো কি বলেছে, মাই ওন প্রাউডলি ফেল্ট, আমার নিজস্ব গর্বিত, গর্বের যে অনুভূতি, আফ্রিকান ব্যাকগ্রাউন্ড মানে আফ্রিকান পটভূমির যে অনুভব, সেটা থেকে বলেছিলাম। তার মানে বলেছে এই যে আমি ব্যক্তি হিসেবে এবং জনগণের নেতা হিসেবে আমি যা করেছি তা করেছিলাম, এটার কারণ হলো আমার অভিজ্ঞতা থেকে আমি করেছিলাম, এই যে বিকজ অফ মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা থেকে, আমার আফ্রিকান পটভূমি থেকে, আফ্রিকান ব্যাকগ্রাউন্ড থেকে
অ্যান্ড নট বিকজ অফ হোয়াট আউটসাইডার মাইট হ্যাভ সেড। যে কোনো বহিরাগত কি বলেছে, আউটসাইডার মানে হচ্ছে বহিরাগত। আমরা বলি না আজকে বহিরাগতদের আপনি সমর্থন নিয়ে যেই কথাগুলো বলেছেন সেটা ভুল। আপনি বিদেশিদের নিয়ে আপনি কমিউনিস্টদের পক্ষ হয়ে কমিউনিস্টদের কথা অনুযায়ী যেটা বলেছেন এটা ভুল। তখন সাউথ আফ্রিকান নেতা নেলসন ম্যান্ডেলা বলল, আমি যা করেছি, আমি যা করেছিলাম একজন ব্যক্তি হিসেবে, একজন নেতা হিসেবে, একজন জনগণের নেতা হিসেবে আমি যা করেছি, যা করেছিলাম এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। এই সাউথ আফ্রিকা থেকে যে এক্সপিরিয়েন্স পেয়েছি, যে অভিজ্ঞতা পেয়েছি সেটা থেকে আমি করেছিলাম। এবং আমি করেছিলাম এইখানে বলেছে মাই ওন প্রাউডলি ফেল্ট আফ্রিকান ব্যাকগ্রাউন্ড, যে এই সাউথ আফ্রিকা বা এই দক্ষিণ আফ্রিকার যে পটভূমি ছিল সেই অভিজ্ঞতা থেকে আমি বলেছিলাম, অ্যান্ড নট বিকজ অফ হোয়াট এনি আউটসাইডার মাইট হ্যাভ সেড। যে কোনো বহিরাগত, কোনো ফরেনার, কোনো কমিউনিস্ট এদের কথা ধরে আমি কিন্তু এই কথা বলিনি, আমি এই কাজ করিনি। আমি যতটুকু করেছি সব কিছু আমি ব্যক্তি হিসেবে এবং একজন জনগণের নেতা হিসেবে আমি করেছিলাম অনলি ফর দ্য রিজন নাম্বার ওয়ান, আমি আমার পাওয়া যে এক্সপিরিয়েন্স সাউথ আফ্রিকা থেকে, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি এই কাজ করেছিলাম। আমি যে প্রাউডলি ফেল্ট আফ্রিকান একটা যে রাষ্ট্র সমাজ বা যেই বলে এটা কি বলে নেশন, যে জাতি, এই জাতির যে প্রাউডলি ফেল্ট একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমি বলেছিলাম আমি কোনো বহিরাগতদের জন্য, আমি কোনো বহিরাগতদের সাথে আতাত করে কথা বলিনি, আমি আমার জায়গা থেকে কথা বলেছি। ঠিক আছে, ওকে। এইবার দেখো কি বলেছে, এইবার মনি বলতেছেন, এবার বলছে ইন মাই ইয়ুথ ইন দ্য ট্রান্সকে। দেখো ইন মাই ইয়ুথ ইন ট্রান্সকে, যে ট্রান্সকের সেই যুবক বয়সে, ইন মাই ইয়ুথ, ইয়ুথ মানে হচ্ছে কি যুব, তাই না? ইন মাই ইয়ুথ আমার যৌবনকালে, ইন দ্য ট্রান্সকে যে যৌবনকালে, যে ট্রান্সকিতে আমার যৌবনকালে, আই লিসেন্ড আমি শুনেছিলাম, টু দ্য এল্ডার্স, আমি খেয়াল করে দেখো আমি শুনেছিলাম, টু দ্য এল্ডার্স, এল্ডার্স মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠদের, অফ মাই ট্রাইব আমার উপজাতিদের, ট্রাইব মানে হচ্ছে উপজাতি বা আমার গোত্র, ট্রাইব গোত্র বা উপজাতি, আমার উপজাতি বা গোত্রের বড়দের কাছে শুনেছিলাম, টেলিং স্টোরিজ গল্প শুনেছিলাম, অফ দ্য ওল্ড ডেজ সেই পুরাতন দিনের গল্প শুনেছিলাম। দেখো এখানে নেলসন ম্যান্ডেলা বলেছে, খেয়াল করে দেখো এইখানে নেলসন ম্যান্ডেলা কি বলেছে। নেলসন ম্যান্ডেলাকেও অভিযোগ করা হয়েছিল, ওই বেটা তুই তো ফরেনার, তুই তো বিদেশি, তুই তো কমিউনিস্টদের চামচা, তুই তো কমিউনিস্টদের আতাত করে তুই কথাগুলো বলতেছিস। তখন নেলসন ম্যান্ডেলা বলেছিল যে আমি যা করেছি, আমি যা করেছিলাম সব কিছু একজন ব্যক্তি হিসেবে, একজন নেতা হিসেবে করেছিলাম, বিকজ অফ দুইটা কারণ। একটা হচ্ছে আমি ফিল করেছি, আমার যে এক্সপিরিয়েন্স এই সাউথ আফ্রিকায়, সেই এক্সপিরিয়েন্স থেকে বলেছি। আমি দ্বিতীয় যে কারণটা বলেছি সেটা হলো আফ্রিকান পটভূমি ব্যাকগ্রাউন্ড, আমি কারো সাথে আতাত করি নাই, আমি কোনো বহিরাগতদের সাথে আতাত করি নাই। এই জন্য তিনি বলেছেন, এখানে বলেছে ইন মাই ইয়ুথ আমার যুবক বয়সে, ইন দ্য ট্রান্সকি আমার যৌবনকালে, ট্রান্সকেতে আই লিসেন্ট আমি মনোযোগ দিয়ে শুনেছিলাম, আমি শুনেছিলাম টু দ্য এল্ডার্স অফ মাই ট্রাইব আমার গোত্রের বড়দের কাছে, বয়োজ্যেষ্ঠদের কাছে, অফ মাই ট্রাইব আমার গোত্রের বড়দের কাছে, টেলিং স্টোরিজ এই গল্পগুলো শুনেছিলাম, অফ দ্য ওল্ড ডেজ সেই পুরানো দিনের। এখানে কি বুঝিয়েছে জানো, ওই যে ব্যাকগ্রাউন্ড বলছে না সাউথ আফ্রিকার, ওই সাউথ আফ্রিকার ব্যাকগ্রাউন্ডের কথা বলেছে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, এইবার দেখো অ্যামংস্ট টেলস, দেখো অ্যামংস্ট হচ্ছে প্রিপোজিশন, অ্যামাং থেকে অ্যামংস্ট। ভাইয়া কি নেলসন ম্যান্ডেলার ছবি ছিল বাট এই বই নাই কেন? নেলসন ম্যান্ডেলার আগে ছবি ছিল এখন নাই কেন, এটা কি আমি কমু? আচ্ছা খেয়াল করে দেখো, এবার বলছে অ্যামংস্ট, অ্যামংস্টের মধ্যে, এটা হচ্ছে প্রিপোজিশন অ্যামংস্ট। ঠিক আছে, এর মধ্যে দ্য টেলস এই গল্পগুলো, অ্যামংস্ট দ্য টেলস এই গল্পগুলো, দে রিলেটেড টু মানে হচ্ছে সম্পর্কিত টু মি ওয়ার দ্য দোজ অফ ওয়ার্স ফট বাই আওয়ার অ্যানসেস্টার্স। দেখো কি বলেছে এখানে, বলেছে এর মধ্যে দ্য টেলস গল্পগুলো, দে রিলেটেড তারা বর্ণনা করেছিল বা তারা সম্পর্কিত করেছিল, টু মি আমার কাছে, ওয়ার ছিল, দোজ অফ ওয়ার্স ওই যুদ্ধগুলো, ফট বাই মানে হচ্ছে যুদ্ধ করেছিল, বাই আওয়ার অ্যানসেস্টার্স আমাদের পূর্বসূরীরা, ইন ডিফেন্স অফ দ্য ফাদারল্যান্ড
ফাদারল্যান্ড বলতে আমরা মাদারল্যান্ড বলি না, ওরা ফাদারল্যান্ড বলছে। তো ফাদারল্যান্ড মানে হচ্ছে জন্মভূমি। তো ইন ডিফেন্স খেয়াল করে দেখো, ডিফেন্স মানে কি? ডিফেন্স মানে হলো প্রতিরক্ষায় বা রক্ষায়, ডিফেন্স হচ্ছে রক্ষায় বা প্রতিরক্ষায় অফ দ্য ফাদারল্যান্ড, জন্মভূমি। তাহলে দেখো নেলসন ম্যান্ডেলা কি বলছে, ইন মাই ইয়থ ইন দ্য ট্রান্সকির সেই যৌবনকালে বা তরুণকালে আমি শুনেছিলাম আমার গোত্রের সেই সব সিনিয়র মানুষদের কাছে কি গল্প? এই গল্পটা ছিল ওল্ড এজ, আফ্রিকান ওল্ড এজ, আফ্রিকানদের সেই পুরানো দিনের কথা। এইবার বলেছে অ্যামাংস দ্য, এই যে এর মধ্যে দ্য টেলস, এই গল্পগুলোর মধ্যে, টেলস মানে হচ্ছে গল্প, এই গল্পগুলোর মধ্যে দে রিলেটেড টু, তারা সম্পর্কিত করেছিল, তারা গল্প বলেছিল, তারা বর্ণনা করেছিল তারা আমাকে সম্পর্কিত করেছিল বা আমাকে জানিয়েছিল ওয়ার দোজ অফ ওয়ার্স, সেই যুদ্ধগুলো সম্পর্কে, ফট বাই, যে যুদ্ধগুলো করা হয়েছিল, ফট বাই মানে যুদ্ধ করেছিল কাদের দ্বারা? আওয়ার এনসেস্টার, আমাদের পূর্বসূরীদের, ইন ডিফেন্স অফ দ্য ফাদারল্যান্ড, যে মাতৃভূমিকে প্রতিরক্ষার জন্য আমাদের যেই পূর্বসূরীরা যারা জীবন প্রাণ দিয়ে যুদ্ধ করেছিল সেই গল্পগুলো সেখানে বলেছেন। ওকে, সবাই বুঝতে পেরেছ? এইবার দেখো কি বলেছে, দ্য নেমস অফ ডিঙ্গানি। দেখো খেয়াল করে দেখো, কি বুঝতে পারতেছো তো ভাই? বুঝতে হবে। দেখো কি বলেছে, ডিঙ্গানে, বাম্বাটা, হিন্সা, মাখানা, স্কুংতি, দালাসিলে, মোশাশয়ে শিখুনি, এই নেতাদের নাম। তার মানে এই দেখো নেতাদের নাম খুব কঠিন, আমাদের দেশের নেতাদের নাম একটু সহজ। সালাম, বরকত, শহীদ যারা আছে, হ্যাঁ সালাম, বরকত, এদের নাম সহজ, ঠিক আছে? ওকে, এরা হচ্ছে ভাষা আন্দোলনে। আবার তুমি যখন যাইবা মুক্তিযুদ্ধে, এদের নামও সহজ, মহিউদ্দিন, জাহাঙ্গীর, হ্যাঁ এমন না যে খুব কঠিন, কিন্তু এদের নামগুলা দেখো কি বলেছে, ডিঙ্গানে, বাম্বাটা, হিন্সা, মাখানা, স্কুংথি, ডালাসিলে, মোশোশে, সেকুংকি, ওয়ার প্রেজড। প্রেজড মানে হচ্ছে প্রশংসিত, প্রেজড মানে হচ্ছে কি? প্রশংসিত। দ্য গ্লোরি অফ দ্য এন্টায়ার আফ্রিকান নেশন। তাহলে বলেছে এই যে ডিঙ্গানে, বাম্বাটা, হিন্সা, মেখানা, স্কুংতি, দারাসিলে, মোশাশয়ে, শেখুকুনি, এই নেতাদের নাম সমগ্র, এই যে বলছে হোল, খেয়াল করে দেখো, ইন্টায়ার মানে হচ্ছে সমগ্র, ইন্টার মানে কি? সমগ্র। তাহলে গ্লোরি মানে আমরা সবাই জানি, গ্লোরি এইটা মানে হচ্ছে গৌরব, গ্লোরি মানে কি? গৌরব, গ্লোরি হচ্ছে কি? গৌরব। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে, যে দ্য নেমস অফ ডিঙ্গানা, এই যে ডিঙ্গানার নাম, ঠিক আছে, বাম্বাটার নাম, হিন্সার নাম, মাকানা, স্কুংতি, ডালাসিলে, মহাশয়ে, শেখুকিনি, ওয়ার ফ্রেজ, তারা প্রশংসিত হয়েছিল অ্যাজ দ্য গ্লোরি অফ ইন্টায়ার আফ্রিকান নেশন, যে সমগ্র আফ্রিকা জাতিদের মাঝে যারা গৌরব উজ্জ্বল নাম হিসেবে রয়েছে, এদের নাম হচ্ছে এরা। তো এদের নাম মুখস্থ করার দরকার নাই, কি আছে বুঝছো? এদের নাম মুখস্থ করা লাগবে না, এটা এমবি তোমার লেখা থাকবে। এবার বলছে আই হোপড, আমি আশা করেছিলাম, দেন তারপর, দ্যাট যে, লাইফ মাইট অফার মি দ্য অপরচুনিটি টু সার্ভ মাই পিপল। খেয়াল করো কি বলেছে, আমি আশা করেছিলাম, আমি কি আশা করেছিলাম? দ্যাট যে, life might offer me the opportunity to serve my people and make my own humble মানে হচ্ছে বিনম্র শ্রদ্ধা বা সম্মান বা বিনম্র, contribution to their freedom struggle। তো এখানে বলেছে আই হোপ, আমি আশা করেছিলাম, দেন তারপর, দ্যাট যে, লাইফ জীবন, মাইট অফার মি, আমাকে জীবন কি করবে? প্রস্তাব দিবে, আমাকে গ্রহণ করবে, টু দ্য অপরচুনিটি বা আমাকে দিবে অপরচুনিটি, সুযোগ, আমাকে সেই সুযোগটা দিবে, টু সার্ভ মাই পিপল, আমার মানুষের সেবা করার জন্য, অ্যান্ড মেক মাই ওন হাম্বল কন্ট্রিবিউশন, আমার সামান্য কন্ট্রিবিউশন, হাম্বল মানে এখানে সামান্য বা বিনম্র বুঝাচ্ছে, সামান্য, কন্ট্রিবিউশন মানে অবদান, আমার সামান্য অবদান, টু দেয়ার ফ্রিডম স্ট্রাগল, তাদের এই স্বাধীনতা সংগ্রামে, তাদের এই স্বাধীনতা সংগ্রামে। দেখো তার মানে এই যে সে গল্প শুনেছে, নেলসন ম্যান্ডেলা গল্প শুনেছিল তার আগের মানুষগুলোর কাছ থেকে, তখন থেকে তিনি আশা করেছিলেন, কি আশা করেছিলেন? আই হোপ দেন, আমি তারপর আশা করেছিলাম, লাইফ মাইট অফার মি, এই জীবন আমাকে দিবে, দ্য অপরচুনিটি, কি অপরচুনিটি? অপরচুনিটি হলো টু সার্ভ মাই পিপল, আমার এই জনগণকে সেবা করার, অ্যান্ড মেক মি ওন হাম্বল কন্ট্রিবিউশন, আমাকে ছোট্ট বা সামান্য অবদান রাখতে দিবে, টু দেয়ার ফ্রিডম স্ট্রাগল, তাদের এই স্বাধীনতার সংগ্রামে, তাদের এই স্বাধীনতার সংগ্রামে। বুঝাইতে পারছি?
একজন বলছে ডিঙ্গানে কি, ডিঙ্গানে হয়েছে বাটা জুতা, জুতা চিনস, এগুলো সব নাম। এই যে ডিঙ্গানে, বাম্বাটা, হিংসা, মাখানা, স্কুংতি, এরা হচ্ছে কি নাম। তোরা যে ফাজিল তোরা। হ্যাঁ, একজন লিখছে ভাইয়া এই মোশো শোয়ে উচ্চারণটা বলেন। এটা হচ্ছে মোশো শোয়ে, মোশো শোয়ে, মোশোয়ে শোয়ে, ঠিক আছে। আর এটা মজার, এটা এটা বাংলা আর মজা হয়, মো শু শু শু, মো শু শু, মো শু শু। তো এইভাবে না বলে শোয়ে শোয়ে, মো শোয়ে শোয়ে, উচ্চারণ শুনতে চাইছিস না? দেখছস কি না, মানে তোরা কি দুষ্ট। এইখানে বেটার নাম আছে, এই নামটা দেখে আমার লাগে কি করে, এই মজা করতেছে। আরে ভাই আমি সেই যুগের প্লেয়ার, আমি সেই যুগের খেলা দেখার অডিয়েন্স বলো আর খেলা দেখার স্পেকটেটরস বলো, আমি সেই যুগে জিম্বাবু দল, বুঝছো, আগে বাংলাদেশ ক্রিকেট খেলতো জিম্বাবুর সাথে। এই জিম্বাবুর সাথে কি ছিল যেন, মাসাকাদজা, কে খেলতো? মাসাকাদজা, হ্যামিল্টন, ঠিক আছে, এরকম লোকদের খেলা দেখছি, ওদের নাম ইংরেজিতে পড়ছিলাম। তো আমি তোদের হ্যান পড়াইতে আইছি, তোরা আমার সাথে মজা করস যে ভাইয়া এইটার উচ্চারণ কি হবে। আচ্ছা সহজভাবে আরো ভাঙ্গা বলি, মো শু শু। তো এইভাবে না বলে মো শুয়ে শুয়ে, শোয়ে শুয়ে, মো শুয়ে শুয়ে, মানে কি তোরা কি মজা পাইতেছস? আমি তোদের তোদের তো মানে কি বলবো আর, তোরা তো সেই আকাল দেখোস নাই। তোরা এখন দেখোস মেসি, MESSI, মেসি, রোনালদো, কি সহজ সহজ নাম। তোরা তো নেইমার, এগুলো সহজ সহজ নাম। এমবাপ্পে, এম তারপর বাপ্পে, এগুলো সহজ সহজ নাম। আমি কঠিন কঠিন নাম দেখে বড় হইছি, আর তোরা আসস কি? আর যদি এটা না পারো সারে বলি মশারির নিচে শুয়ে শুয়ে, মশা শুয়ে শুয়ে, ঠিক আছে। কি বলবো আর, যাই হোক এগুলো উচ্চারণও আসবে না, নামও আসবে না, কারণ প্যাসেজ তোদের লেখা থাকবে। তো এগুলো নিয়ে এত ইয়ে করার দরকার নেই, ঠিক আছে। আসো এবার আসো, দেখ এবার বলেছে, এটা তো বুঝছো যে আমি তখন ওই এই যে আমি মোশোশে, এই যে আমাদের বাম্বাটা, হিংসা, ডিগানে, এদের যে গল্প শুনেছিলাম আমার পূর্বপুরুষের বা আমার মানুষদের কাছে, সেই জায়গা থেকে আমি হোপ করেছিলাম, আমি আশা করেছিলাম যে আমি অপরচুনিটি চাই এই দেশের মানুষের সেবা করার, আমি চাই এই দেশের মানুষের ফ্রিডম স্ট্রাগলে কি রাখতে, হাম্বল কন্ট্রিবিউশন, ছোটখাটো অবদান রাখতে, ঠিক আছে। বা ইন্টার কোন পার্টস অফ স্পিচ? ইন্টার হচ্ছে এখানে ইন্টার অ্যাডজেক্টিভ হিসেবে, সমগ্র অ্যাডজেক্টিভ। ও বাবা রে বাবা, এবার আসো, দিস ইজ হোয়াট, এটাই সেটা, হ্যাজ মোটিভেটেড মি, যেটা আমাকে অনুপ্রাণিত করেছিল, অনুপ্রাণিত করেছিল, অনুপ্রাণিত করেছিল, ইন অল দ্যাট আই হ্যাভ ডান, যেটা আমি সব করেছি, ইন রিলেশন টু দ্য চার্জেস, ইন রিলেশন টু দ্য চার্জেস। এখানে চার্জ বলতে আবার মোবাইলের চার্জ না, বুঝছস? এই চার্জেস মানে অভিযোগ, বলে না চার্জশিট, অভিযোগপত্র, চার্জ মানে অভিযোগ, অভিযোগ। এই যে শুরু হয়ে গেছে, এখন এটা আবার ভাইরাল করে দিবি, দে দে দে, সমস্যা নেই, কর, ভাইরাল করলে সমস্যা নেই, কর কর, সমস্যা নেই। তোরা যে কাইটটা এটা গ্রুপে দিবি, পেজে দিবি, এটা তো আমি জানি, দে সমস্যা নেই, তারপরে তোদের যেন মনে থাকে। এটা এটা দেখবি, এটা দেখে অনেকের মনে থাকবে, ডালা ছিলে মশা শুয়ে, ঠিক আছে, তো মনে থাকবে। তো এবার আসো পরেরটা কি বলেছে, দিস ইজ হোয়াট, এই কারণে ড্যাশ মোটিভেটেড, যেটা আমাকে কি করেছিল, অনুপ্রাণিত করেছিল, ইন অল দ্যাট আই হ্যাভ ডান ইন রিলেশন টু দ্য চার্জেস, যে অভিযোগ থেকেও, খেয়াল করে দেখো, যে আমার বিরুদ্ধে যে আনা অভিযোগগুলা, এই প্রসঙ্গে আমি যা করেছি, এই বিষয়টা আমাকে অনুপ্রাণিত করেছিল, মেড অ্যাগেনস্ট মি ইন দিস কেস। তার মানে খেয়াল করে দেখো কি বলেছে, নাহিদ দেখা যায় ভাই, দেখা যায়। আচ্ছা আসো কি বললাম, দেখো কি বলেছে, তাহলে কি বলেছে, যে এই যে আমার এখানে বলেছে এই মামলায়, কেস মানে কি মামলা, এই কেস অর্থ কি এটা তো সবাই জানো, ইন দিস কেস, এই মামলায়, অ্যাগেনস্ট মি মানে আমার বিরুদ্ধে যে মামলা, অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে, এটা প্রিপোজিশন, মেড অ্যাগেনস্ট মি ইন দিস কেস, আমার বিরুদ্ধে যে মামলা, ঠিক আছে,
আই হ্যাভ ডান ইন রিলেশন টু দ্য চার্জেস, যেটা আমি করেছি আমার অভিযোগের সাথে রিলেট রেখে বা সম্পর্কিত রেখে, ঠিক আছে, এটা মোটিভেট করেছে। এই যে এই লোকগুলার স্ট্রাগল, এই লোকগুলা যে দেশের জন্য কাজ করেছে, এই লোকগুলো যে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, সেই মানুষগুলো থেকে আমি মোটিভেটেড হয়েছিলাম, সেই গল্পগুলো থেকে আমি মোটিভেটেড হয়েছিলাম, এবং আমার বিরুদ্ধে যত অভিযোগ এনেছিল আমি এগুলো তোয়াক্কা করি নাই। মানে এটা উনি বুঝাইতে চেয়েছেন যে আমার বিরুদ্ধে অভিযোগ আনাগুলোর প্রসঙ্গে আমি যা করেছি সব কিছুতে অনুপ্রাণিত করেছে সেটা হলো এই বিষয়, এই যে বিষয়গুলো, এই যে মানুষের কথাগুলো বলছে, এই বিষয়গুলো, আমার যত অভিযোগ আছে নো প্রবলেম, আপনি আমাকে জেলে নিবেন নাকি আপনি আমাকে বিদেশে পাঠাবেন, আমি কোনো তোয়াক্কা করব না। যদি আমার লোকদের বিরুদ্ধে কোনো নির্যাতন, আমার বিরুদ্ধে কোনো, আমার লোকের বিরুদ্ধে যদি কোনো নিপীড়ন হয়, আমি মহসিন সেটা ছাড় দিব না। ঠিক আছে, এরকম বলছে আর কি, তিনি এটাই বলেছেন। ঠিক আছে, তো আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি, বুঝছো কি, তিনি এটাই বলেছেন যে এই যে আমার বিরুদ্ধে যত অভিযোগ, আমার বিরুদ্ধে যত আপনারা অ্যাকশন নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন, এগুলো আমি তোয়াক্কা করি না, কারণ আমি সেই ব্যক্তি যে আফ্রিকান প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি, যে আফ্রিকান রক্ত কিন্তু কি ওমন রক্ত। ঠিক আছে, এরে নাহিদ ভাই দেখা যায়, এবার পরে খেয়াল করো কি বলেছে। এবার বলেছে ইন দ্য স্টেটমেন্ট, খেয়াল করে দেখো, ইন দ্য স্টেটমেন্ট, যে বিবৃতিতে, স্টেটমেন্ট মানে কি বিবৃতি, ইন দ্য স্টেটমেন্ট, এই বিবৃতিতে, হুইচ আই এম অ্যাবাউট টু মেক, খেয়াল করে দেখো, যেটা আমি করেছিলাম বা আমি উপস্থাপন করেছিলাম, যেই বিবৃতিটা আমি দিয়েছিলাম বা উপস্থাপন করেছিলাম, মেটা আই এম অ্যাবাউট টু মেক, যেটা আমি তৈরি করেছিলাম বা আমি উপস্থাপন করেছিলাম। মনে রাখবে এম অ্যাবাউট টু মেক এর অর্থ এটা মানে হচ্ছে উপস্থাপন করা, কোনো কিছু দেখানো, শো করা, এরকম কিছু বোঝায়। ঠিক আছে, যে আই এম অ্যাবাউট টু মেক, আই শ্যাল কারেক্ট সার্টেন ফলস ইমপ্রেশনস, যে বলেছে যে আমি উপস্থাপন করেছিলাম আই শ্যাল কারেক্ট সার্টেন ফলস, আমি ইচ্ছা করব বা আমি সংশোধন করব কিছু মিথ্যা ধারণা বা চিত্র, যে মিথ্যা, ফলস ইমপ্রেশন, সার্টেন মানে কি নির্দিষ্ট, যে আই শ্যাল কারেক্ট, আমি সঠিক করব, আই শ্যাল কারেক্ট হচ্ছে ভার্ব, সঠিক করা, যে শ্যাল কারেক্ট, আই শ্যাল কারেক্ট, আমি সঠিক করব, সার্টেন ফলস ইমপ্রেশন, কিছু মিথ্যা অভিযোগ বা কিছু মিথ্যা ধারণা, ইমপ্রেশন মানে কি ধারণা বা চিত্র, তোমরা না আমারই তোমার প্রতি, হ্যাঁ খেয়াল করে দেখো, যে আই শ্যাল কারেক্ট সার্টেন ফলস ইমপ্রেশন, আমি কিছু ভুল ধারণা কি করব, কারেক্ট করব বা সঠিক করব, হুইচ হ্যাভ বিন ক্রিয়েটেড বাই স্টেট উইটনেস, ঠিক আছে, যেগুলো সরকারের সাক্ষীদের দ্বারা সৃষ্টি করা হয়েছে। আমাদের দেশে এমনও আছে, দেখো এখানে কি বলেছে, যে ইন দ্য স্টেটমেন্ট, এই বিবৃতিতে, আই এম অ্যাবাউট টু মেক, আই শ্যাল কারেক্ট, আমি যা উপস্থাপন করব, আমি সঠিক করব, সার্টেন ফলস ইমপ্রেশন, নির্দিষ্ট কিছু ভুল ধারণাকে, হুইচ হ্যাভ বিন ক্রিয়েটেড, যেগুলো তৈরি করা হয়েছিল, যেগুলো সৃষ্টি করা হয়েছিল, বাই স্টেট উইটনেস, যেগুলো সরকারের সাক্ষী দ্বারা উপস্থাপিত হয়েছিল। আমাদের দেশে এমনও ঘটনা ঘটেছে যে যেই ব্যক্তি কোনো অপরাধ করে নাই, যে ব্যক্তি কোনো অন্যায় করে নাই, তারপরও শাস্তি পেতে হয়েছে, একেবারে যেটাকে বলি আমরা একবারে নাটক, সিনেমার মতো সুন্দরভাবে সাজিয়ে। এরকম অনেক অনেক ঘটনা আছে আমাদের দেশেও, যেই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে সেই ব্যক্তি কোনোভাবেই ওই মামলার সাথে জড়িত নয়, ওই হত্যার সাথে জড়িত নয়, ওই নারকীয় ঘটনার সাথে জড়িত নয়, ওই মানুষগুলোকেও জেল খাটতে হয়েছে, ওই মানুষগুলোকেও ফাঁসির কাস্টে দাঁড়িয়ে তার জীবনকে আলিঙ্গন মৃত্যুর সাথে করিয়ে শেষ করতে দেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা আছে, এরকম অনেক ঘটনা আছে, এরকম অভিযুক্ত অনেক আসামি রয়েছে যারা কোনো অন্যায়ের সাথে সংযোগ বা কোনো মিল রাখে নাই, তারপরেও তাদেরকে কি করা হয়েছে, তাদেরকে সেই অন্যায় বা পাপের শাস্তি হিসেবে তাদেরকে শুধু শুধু অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এরকম অনেক আছে। তো এই জিনিসগুলো তিনি বলতে চাচ্ছিলেন যে আমি এমন কিছু জিনিস দেখাবো বা আমার বিবৃতিতে শোনাবো। ওকে, সো একজন বলছে ট্রান্সকি মানে কি? ট্রান্সকি হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়া, বুঝছস? এটা একটা জায়গার নাম ভাই। উইটনেস অর্থ কি? সাক্ষী। আহারে, তোরা উইটনেস অর্থ জানোস না, বলবি না? বড় ভুল হয়ে গেল, লিখে দিলাম, যা। উইটনেস মানে হচ্ছে সাক্ষী।
ওকে, সবাই ক্লিয়ার? কার কোন প্রশ্ন আছে? আমি এই প্যাসেজটা খুব মানে এই মডেল কোয়েশ্চেন তোমাদের এতটুকু ছিল, আমি এই জন্য এখান থেকে দেখাচ্ছি। এবং মজার ব্যাপার হলো যে এই নিজে পড়তে গেলে অনেক কঠিন মনে হইতো তোমাদের এই প্যাসেজটা, যদি নিজেরা পড়তে যাইতা 100% কি কঠিন মনে হইতো, তাই না? আশা করি এখন তোমাদের প্রবলেম হবে না। এবার আসো, অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করবা। Nelson Mandela partnered with which individual in his legal practice in Johannesburg? Desmond Tutu, Walter Sisulu, Chris Hani, Oliver Tambo। বলো কে হবে? এই বাচ্চারা ভাই সার্টেন অর্থ কি রে? পিড়া দ্বারা এই ভন্ডের দল। সার্টেন অর্থ আমি যখন পড়াই, আমি যে লেখা দিলাম এখানে নির্দিষ্ট, বল কইছিলি একবারে মাইরা একবারে পিড়ায়া সব সোজা করে দেবো, মনোযোগ থাকে কই? তোরা ক্লাসে এসে কি করস কত? আমি যে অর্থটা লিখে দিলাম যে সার্টেন মানে হচ্ছে নির্দিষ্ট, শ্যাল কারেক্ট মানে হচ্ছে সঠিক করা বা সঠিক করব, তখন কইছিলি পিড়ায় একবার লাঠি দিয়ে পিড়ে একবার সোজা বানাই ফেলবো, ভণ্ড কোথাকার। আয় মনোযোগ দে। তো আমরা যে কোয়েশ্চেন সলভ করতেছিলাম যে এখানে কে কে ছিল? ডেসমন্ড টুটু, ওয়াল্টার শিশুলু, ক্রিস হানি, অলিভার ট্যাম্বো। ইয়েস, আমরা পেয়ে গেছি ব্যাম্বো, সরি ট্যাম্বো, ট্যাম্বো আমরা পেয়ে গেছি। এবার দেখো দ্য ওয়ার্ড ইনসাইড, ইনসাইড মানে কি? ওহ, ইনসাইড মানে কি উস্কানি দেওয়া, প্রভোক, প্রভোক মানে কি উস্কানি দেওয়া, কাউকে উস্কানি দেওয়া মানে হচ্ছে কি প্রভোক, বুঝছো? এবার আয়, হোয়াট ডাজ নেলসন ম্যান্ডেলা এইম টু ডু ইন হিজ স্টেটমেন্ট? তার স্টেটমেন্টে বা নেলসন ম্যান্ডেলা যে বিবৃতি ছিল তিনি কি করতে চেয়েছিলেন? কি করতে চেয়েছিলেন? প্রোভাইড এ হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট, তিনি কি একটা ঐতিহাসিক ঘটনা বলতে চাচ্ছিলেন? কারেক্ট ফলস ইমপ্রেশন ক্রিয়েটেড বাই স্টেট উইটনেস, ইয়েস হতে পারে, তার মানে অ্যান্সার বি। ওকে, এবার আসো। ম্যান্ডেলা ক্লেমস হিজ অ্যাকশনস ওয়ার মোটিভেটেড বাই হিজ এক্সপিরিয়েন্স ইন হুইচ কান্ট্রি? কোন দেশের কথা বলেছে? অবশ্যই তোমরা পারবা। এবার দেখো, ইন হিজ ইউথ ইন ফ্রান্সকে ম্যান্ডেলা লিসেন টু এল্ডার্স টেলিং স্টোরিজ অ্যাবাউট। বল বল বল, কি বলছে? ট্রান্সক্রিতে থাকা অবস্থায় কাদের কথা গল্প শুনেছে? ওয়ার্স ফট বাই অ্যানসেস্টার্স, আর ওইটা তো অবশ্যই সাউথ আফ্রিকা। কি প্যাসেজ বুঝলে এগুলো কোনো ব্যাপার না। এবার হোয়াট মোটিভেটেড নেলসন ম্যান্ডেলা ইন হিজ অ্যাকশনস অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট? যে কোন জিনিসটা তাকে মোটিভেটেড করেছে, কোন জিনিসটা তাকে মোটিভেটেড করেছে? ওকে, সো কি ইয়ে করছিল যে তার যে ফ্রিডম স্ট্রাগল এবং সার্ভিং পিপল, এই দুইটার কথা বলেছে, তাই না? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনভিক্টেড? কনভিক্টেড মানে হচ্ছে দণ্ডপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত হচ্ছে ফাউন্ড গিলটি, ঠিক আছে? তাহলে একটা ফলস ইমপ্রেশন ছিল। ফলস ইমপ্রেশন কি ছিল? নেলসন ম্যান্ডেলাকে বলা হয়েছিল, এই মিয়া তুমি তো, কি বলছে? এই বেটা নেলসন ম্যান্ডেলা, তুই বেটা ফরেনারদের সাথে আতাত করে কথা বলছিস, তুই কমিউনিস্টদের সাথে যোগ দিয়ে তুই কথা বলছিস। তখন নেলসন ম্যান্ডেলা বলছে, আমি যা করেছি একজন ব্যক্তি হিসাবে, আমার জনগণের নেতা হিসেবে, আমি কখনো কমিউনিস্ট, আমি কোনো আউটসাইডার বা ফরেনারদের সাথে আতাত করে কোনো কাজ করি নাই, কোনো সংগ্রাম করি নাই। আমি আমার দেশের মানুষের জন্য, আমার গোত্রের মানুষের জন্য, আমার জাতির মানুষের জন্য লড়ে যাব, আমি কারোর সাথে আতাত করি নাই। তো এটাই বলছে, কি বলছে? যে হোয়াট ফলস ইমপ্রেশন ডাজ ম্যান্ডেলা ওয়ান্ট টু কারেক্ট ইন দিস ইন স্টেটমেন্ট? তিনি বলেছেন যে হি নেভার এঙ্গেজড ইন পিসফুল প্রোটেস্ট, নো, তিনি বলেছেন যে দ্যাট দ্য স্ট্রাগল ওয়াজ লেড বাই আউটসাইডার্স, যে যে স্ট্রাগল এটা আউটসাইডারদের স্ট্রাগল না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি, এটা ফলস ইমপ্রেশন ছিল। ট্রাইব, ট্রাইব মানে হচ্ছে গোত্র, স্বাভাবিকভাবে এটা হচ্ছে ক্ল্যান, লিডার হবে না, ইন্ডিভিজুয়াল হবে না, এনিমি হবে না, ঠিক আছে?
তাহলে কি হবে? এবার দেখ, নেলসন ম্যান্ডেলা লেড আ ব্যাচেলার্স ডিগ্রি ইন হুইচ ফিল্ড? অবশ্যই এটা কি হবে? তিনি পেয়েছেন আর্টস থেকে। কি থেকে? আর্টস থেকে। ক্লিয়ার? এবার আসো আমাদের আনসারিং কোয়েশ্চেনগুলো আমরা একটু দেখব। হোয়াট ইজ নেলসন ম্যান্ডেলাস এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড প্রফেশনাল এক্সপিরিয়েন্স? তা আমরা দেখেছি নেলসন ম্যান্ডেলা এই বেটায় পড়াশোনা করেছেন আর্টসে এবং তিনি ব্যাচেলার ডিগ্রি নিয়েছিলেন এবং তিনি হচ্ছে একটা প্রফেশন করতেন, সেটা হচ্ছে তিনি পার্টনারশিপ করে কি করেছেন? ট্যাম্বোর সাথে কি করেছেন? তিনি পার্টনারশিপে অ্যাটর্নি বা হচ্ছে তিনি আইনজীবী হিসেবে কাজ করেছেন জোহানেসবার্গে। শেষ, দিয়ে দাও, খেলা শেষ। মজার ব্যাপার না? এই বলো, মজা কিনা? ওকে, এইবার আসো তোমাদের হোয়াট ইজ ম্যান্ডেলা কনভিক্টেড অফ, মানে সে কেন কনভিক্টেড হয়েছে, হোয়াট ইজ দ্য কারেন্ট সেন্টেন্স? তো তাকে কনভিক্ট করা হয়েছিল দুইটা কারণে, তাকে দণ্ড দেওয়া হয়েছিল দুইটা কারণে তোমাদের বলছিলাম। একটা হচ্ছে পারমিশনের জন্য, পারমিট, লিভিং কান্ট্রি পারমিট, অ্যান্ড দেন আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে তিনি 1961 সালে মে মাসের শেষের দিকে তিনি হচ্ছে কি করেছিলেন? উস্কানি দিয়েছেন। এবার দেখো, হাউ ডাজ ম্যান্ডেলা রেসপন্ড টু দ্য স্টেটস ক্লেম অ্যাবাউট ফরেন ইনফ্লুয়েন্স? যে ফরেন ইনফ্লুয়েন্স নিয়ে তার আসলে কি ছিল? তিনি বলেছিলেন রুটেড হিজ ওন এক্সপিরিয়েন্স, এটা তার এক্সপিরিয়েন্স থেকে তিনি করেছেন, অ্যান্ড হিজ প্রাউড আফ্রিকান হেরিটেজ, নট ফরেন অর কমিউনিস্ট ইনফ্লুয়েন্স। যে আমি কোনো ফরেনার অথবা কমিউনিস্টদের সাথে প্রভাবিত হয়ে কিছু করি নাই। বুঝতে পারছি? প্যাসেজের বাকি অংশ আবার নেক্সট ক্লাস, মানে আমরা মডেল কোশ্চেন পড়াচ্ছি, মডেল, ঠিক আছে? এবার আসো, হোয়াট ইন্সপায়ার্ডনেস ডিউরিং ইজ ইন দ্য ট্রান্সকি, যে এই যে ট্রান্সকিতে থাকা অবস্থায় আসলে কোন জিনিসটা নেলসন ম্যান্ডেলাকে অনেক বেশি মোটিভেটেড করেছিল? তাহলে মোটিভেটেড করেছিল ওই যে তার যে আগের কাহিনী, যে ম্যান্ডেলা ইজ ইন্সপায়ার্ড বাই দ্য স্টোরিজ টোল্ড বাই ট্রাইবাল এল্ডার্স, দ্য অ্যানসেস্ট্রাল ওয়ার্ডস ফট টু ডিফেন্ড দ্য ফাদারল্যান্ড। যেই জন্মভূমিকে বাঁচানোর জন্য যারা যুদ্ধ করেছিল তাদের সেই পুরানো কাহিনী শুনে নেলসন ম্যান্ডেলা কি হয়েছিলেন? অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছিলেন। দিস টেলস প্লান্টেড ইন হিম ডিপ সেন্স অফ ডিউটি টু হিজ পিপল। ওই যে গল্প শুনে তিনি মনে মনে ভাবছেন যে আমি আমার দেশের মানুষের জন্য কিছু করতে চাই। এবার আসুন, হোয়াট ডাজ ম্যান্ডেলা ইন্টেন্ড টু ডু হিজ স্টেটমেন্ট রিগার্ডিং দ্য অ্যাকুজেশন এগেইনস্ট হিম? তিনি তার স্টেটমেন্টে কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছিলেন হি ইন্টেন্ডস টু কারেক্ট দ্য ফলস ইমপ্রেশন। তিনি চেয়েছেন যে কারেক্ট করতে, আই শ্যাল কারেক্ট ইন্টায়ার ফলস ইমপ্রেশন। বলেছে না? তালাশ বই কবে আসবে ভাই? থাম, তোরা তালাশ খালাস তালাক বইলা তোরা জীবনটা আগামী সপ্তাহে পাবি। শুক্রবার শনিবার আমরা প্রি অর্ডার নিব, আসলেই বই শেষ হয়ে যাবে, সাথে সাথে প্রি অর্ডার করে দিবা, ঠিক আছে? বই পেয়ে যাবা 4-5 দিনের মধ্যে। আম্মু বলে বসে ওয়াজ শুনোস, শোনো। এবার আসো, তাহলে দেখো, ম্যান্ডেলা স্টেটস দ্যাট থ্রু দ্য ফর্থকামিং স্টেটমেন্ট he intends to correct the false impressions created by the testimony of the state's witnesses. বুঝতে পারছি? যে সরকারি যে সাক্ষী ছিল সেই সাক্ষীদের ফলস ইমপ্রেশন বা যে তার বিরুদ্ধে যে ভুল ধারণা ছিল তিনি এগুলো কারেক্ট করতে চেয়েছেন। সো এগুলো আসলে তো পারবা, এটা তোমাদের দেখে দেখে বসাইবে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই, ফার্স্ট একিউজড। কিন্তু প্রবলেম হলো আমাদের এইখানে ফ্লোচার্ট কীভাবে বের করবা? ভাই পরীক্ষার পরে মনে তালাশ বই আসবে না, তালাশ বই তোমাদের নেক্সট উইকে পাবা। শুক্রবার শনিবার এই 2 দিনের মধ্যে একদিন আমরা তোমাদের প্রি অর্ডার নিব। যারা প্রি অর্ডার করে বুকিং দিয়ে টাকা পে করে দিবে তাদের ঠিকানা চলে যাবে। কয় টাকা লাগবে না লাগবে সব আমরা বলে দিব। ভাইয়া ইংরেজিতে ওদের ফর্মাল লেটার ক্লাস, বইটা আমার বিশ্বাস আসলেই সাথে সাথে শেষ হয়ে যাবে। অলরেডি শিউরে প্লাস স্টক আউট। তো শিউরে প্লাস একটু আমরা গতবার একটা ভুল হয়েছে, আমরা ছোট ছোট ওয়ার্ড দিয়েছি, মানে অল্প অল্প করে, মানে সাইজটা ছোট হয়ে গেছে, এবার আমাদের সাইজ বড় দিচ্ছি। এবার আসো, তো শোয়িং দ্য লাইফ ইভেন্টস অফ নেলসন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলা এই বেটার লাইফ ইভেন্ট সম্পর্কে জানতে বলছে। তো আমাদের অলরেডি একটা অপশন দিছে, একটা অপশন কি দিছে দেখো, একটা অপশন দিছে আর্নড এ ব্যাচেলার্স ডিগ্রি ইন আর্টস। তো তিনি যে ব্যাচেলার ডিগ্রি পেয়েছেন এটা দিয়েছে, তার মানে তার প্রফেশন আসবে। এই বেটা অ্যাটর্নি ছিল, তাই না? পার্টনার উইথ অলিভার ট্যাম্বো, ওই যে অ্যাটর্নি ছিল, তাহলে পার্টনার উইথ অলিভার ট্যাম্বো অ্যান অ্যাটর্নি, অথবা অ্যাজ অ্যান বা অ্যাটর্নি পার্টনার উইথ অলিভার ট্যাম্বো অ্যাজ অ্যান অ্যাটর্নি। এখানে অ্যাজ অ্যান অ্যাটর্নি দিয়ে দিতে পারো।
ভাই তালাশ বই কি ফ্রি? হ্যাঁ হ্যাঁ, আমারও ফ্রি নিয়ে যা। তালাশ বই ফ্রি পাবি না? কত দিন কত পরিশ্রম করে একটা বই আসতেছে, ওইটা ফ্রি নিবি? নিয়ে যা, আমার নিয়ে যা। না ঢুকবো, ঢুকে যাবো ক্যামেরার ভিতরে, তোরা নিবি? বন্ডের দল কোথাকার। মানে তোরা বাঙালি কনভিক্টেড অ্যান্ড দেখো তিনি কি হয়েছিলেন, দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন, ইমপ্রিজন, তিনি কারাদণ্ডে মানে কারাগারেও ছিলেন, জেল খেটেছেন। তারপর দেখো তার জীবনে চ্যালেঞ্জ স্টেট ক্লেমস, তাকে রাষ্ট্র অনেকভাবে অভিযুক্ত করেছে, ঠিক আছে। তারপরে বলো দেখো ফট ফর আফ্রিকান ফ্রিডম, তিনি হচ্ছে আফ্রিকান ফ্রিডমের জন্য কি করেছিলেন, যুদ্ধ করেছিলেন সারা জীবন। এবং ইন্সপায়ার্ড বাই ট্রাইবাল স্টোরিজ, তিনি উৎসাহিত হয়েছিলেন তার যে গোত্রের যে গল্পগুলো সেগুলো শুনে। ভাই যেভাবে পড়াইছি এগুলো টোটালি হয়ে যাবে ভাই। ফ্লো চার্ট ভাই যারা প্যাসেজ বুঝে ফ্লো চার্ট ইজি, ঠিক আছে। আসো ওকে, সো সামারি কি বলেছে দেখো, নেলসন ম্যান্ডেলা ডিনাইড দ্য ফরেন অর কমিউনিস্ট ইনফ্লুয়েন্স গাইডেড সাউথ আফ্রিকান স্ট্রাগল, যে সাউথ আফ্রিকান যে স্ট্রাগল ছিল এটা কোনো ফরেনারদের ইনফ্লুয়েন্সও হয় নাই, এটা কোনো কমিউনিস্টদের স্ট্রাগল হয় নাই। সিং হিজ অ্যাকশনস কেম ফ্রম পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা তার এক্সপিরিয়েন্স থেকে আসছে। অ্যান্ড আফ্রিকান হেরিটেজ, হেরিটেজ বলতে এখানে ব্যাকগ্রাউন্ড বোঝাচ্ছে, আফ্রিকান ব্যাকগ্রাউন্ডও লিখতে পারো, হেরিটেজও লিখতে পারো, ঠিক আছে। এবার আসো দেখো ইন্সপায়ার্ড বাই অ্যানসেস্ট্রাল স্টোরিজ, ওই যে তার পূর্বপুরুষদের যে গল্প শুনে, হিজ লাইফ লং গোল, তার জীবনের লক্ষ্য ছিল ওয়াজ টু ফাইট ফর হিজ পিপলস ফ্রিডম, সে হচ্ছে মানুষের ফ্রিডমের জন্য, তার যে জনগণের ফ্রিডমের জন্য। বাই টেস্ট পরীক্ষার রাইটিং পার্টে সাজেশন দেন, রাইটিং পার্টে সাজেশন দিব, কমন পড়বে না, তো চেষ্টা করে দিব, ধরে নিবা কমন পড়বে না, কিন্তু আমি সাজেশন দিব, যাও টেস্ট পরীক্ষার জন্য সাজেশন দিব, নো প্রবলেম, কমন পড়বে না, ঠিক আছে। এরপর দেখো অ্যান্ড হি এইম টু রিপিউট দ্য ফলস ক্লেমস মেড বাই দ্য, ওই যে তার বিরুদ্ধে যে ফলস ক্লেম করা হয়েছে, অভিযোগ করা হয়েছে, সেটার ইয়েতে তিনি বলেছিলেন, ঠিক আছে। ওকে, সো একটা মডেল শেষ, এই প্যাসেজেরই আরেকটা মডেল আছে, ওই মডেলটা আবার আমরা আগামী ক্লাসে পড়বো, মানে ওইটা আবার নতুন করে পড়ে আমরা এমসিকিউ সলভ করবো, আনসারিং কোয়েশ্চেন পড়বো, ফ্লো চার্ট পড়বো এবং সামারি পড়বো। তো বলো এইটা আসলে এই প্যাসেজটা যারা আগে থেকে পড়ো নাই তাদের এখন কেমন লাগতেছে বলো? ওকে ওকে, সো আমরা নেক্সট ক্লাসে, আজকে তোমরা আশা করি এই প্যাসেজটাকে যারা একটু কঠিন মনে করছো, অনেক কঠিন মনে হবে না। আচ্ছা, এখানে তোমাদের ফ্লো চার্টে আরেকটা বিষয় আমি বলে দিই, সেখানে দেখো আর্নড ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে, আবার দেখো কই গেল, ওই বেড়া কই তুই, হ্যাঁ আর্নড, তারপর দেখো পার্টনার্ড ভার্বের পাস্ট ফর্ম, কনভিক্টেড ভার্বের পাস্ট ফর্ম, চ্যালেঞ্জড পাস্ট ফর্ম, ফট পাস্ট ফর্ম, ইন্সপায়ার্ড পাস্ট ফর্ম, এনে পাস্ট ফর্ম বলো অথবা ভার্বের বি3 ফর্ম বলো, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ইডি যুক্ত ম্যাক্সিমাম, ঠিক আছে। সো টেস্ট পরীক্ষার ক্ষেত্রে আমি সাজেশন দিব, বাট তোমাদের কলেজে যে সাজেশন দিবে ওগুলো বেশি কমন পড়ার জায়গা আছে, বাট আমিও দিব, কারণ কলেজের টিচারদের ভাই মতিগতি বোঝা কঠিন, ঠিক আছে। আর মজার ব্যাপার হচ্ছে কলেজের টিচাররা, আমরা অনলাইনে ক্লাস নিই, অনলাইনে ক্লাস নাও, তোমাদের কাছে আমাদের স্টুডেন্ট পড়ে, ঠিক আছে। ওকে, যাই হোক, আশা করি পরের ক্লাসও ইনশাল্লাহ দিব, কালকে আবার ক্লাস আছে না, দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আমি কদিন একটু বেশি ক্লাস নিব, কারণ হলো তোমাদের যেহেতু টেস্ট পরীক্ষা, আমি চাচ্ছি যে বেশি ক্লাস নিয়ে তোমাদের এগুলো দেওয়ার জন্য, ঠিক আছে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।